নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল বিধানসভা। সামনে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে তারা কেমন সাংসদ চান, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি, সেসব নিয়ে তাদের অভাব অভিযোগ, তাদের সুখ দুঃখ সবটা শেয়ার করবেন আজ আমি পারাদীপের সঙ্গে নেতা নয় জনতায়। সামনে নির্বাচন, ভোট তো দেবেন? দেবো, নিশ্চয়ই দেবো। তো কি ইস্যুতে ভোট দেবেন? ইস্যু হচ্ছে বেকারি, বেরোজগারি, আমাদের দেশের ইন্ডাস্ট্রি, শিল্প, কৃষকের ফসলের ন্যায্য দাম। গ্যাসের দাম বেড়েছে, আবার কমিয়েছে 200 টাকা, ভোটের পরে ওটাকে 1500 টাকা করে দেবে। সাময়িক সবাই আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেই খুশিতে তো খুশি না, আমরা স্থায়ী খুশি হতে চাই। যখন ভোট দেন তখন এগুলো মাথায় থাকে না? নিশ্চয়ই থাকে, সেটা বিবেচনা করেই ভোটটা দেব। ভোট তো দেবেন, কি ইস্যুতে ভোট দেবেন? অবশ্যই যাতে সুস্থভাবে থাকতে পারি আমরা। বাড়ির মহিলাদের কি অত্যাচার টিভিতে দেখতে পাচ্ছি, এইগুলো যেন না হয়। আর এই যে সন্দেশখালি নিয়ে এক এক সময় এক এক রকম রটনা না কি, আমি তো বুঝি না, এখন জানি না এইগুলো কিভাবে কি হবে। যেখানে সেখানে পুকুর বোঝানো হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মহিলাদের অত্যাচার, যার তার জমি নিয়ে মারামারি কাটাকাটি দখল করে নিচ্ছে। এই গ্রাম চাইছি না, এরম চাইছি না আমরা। মানে এরকম কোনো ঘটনা সাক্ষী থেকেছেন নাকি? অবশ্যই, আমার নিজেরই তো হয়েছে। সেই সময় পুলিশকে ফোন করা হয়েছে, তারা বলেছে না পঞ্চায়েত ভোট, আমরা যেতে পারবো না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল বিধানসভা, আর জগদ্দল বিধানসভার মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন এবং এখানে একজন ভদ্রমহিলা কাজলি গাঙ্গুলি, তিনি যেটা অভিযোগ করছিলেন যে এখানে তার জায়গা জবরদখল হয়েছে এবং সেই জবরদখলের সঙ্গে পুরসভা ওতপ্রোতভাবে জড়িত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবং সামনে লোকসভা নির্বাচন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। সেই ত্রিমুখী লড়াইতে ব্যারাকপুর কোন দিকে রায় দেয় সে সম্পর্কে আমরা কথা বলছিলাম এবং এখানকার যারা মানুষজন তারা বলছেন যে তারা এই সব ঘটনা, গত 5 বছরের অভিজ্ঞতা, সেগুলো মাথায় রেখেই তারা এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সব পার্টি সমান, সবাই সবার হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। সেহেতু আমরা বর্তমানে এখন চাই যেন শান্তিতে বসবাস করতে পারি। পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই, পশ্চিমবঙ্গে শিল্পের কোনো ব্যবস্থা নেই, বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে। আমরা তার সেইগুলোর থেকে আমরা নিস্তার চাই। দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন আচ্ছে দিন, তো আপনারা মনে হচ্ছে আচ্ছে দিন? দেখুন, 2014 পরের ভারত নতুন দিগন্ত খুলে দিয়েছে, সেটা যারা দেখতে পাচ্ছেন না তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটুকুনি দেখতে পাচ্ছি তাতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। না, আমি সহমত নই, কারণ মোদিজি যখন এসেছিলেন 2014 সালে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারে আসার আগে। এখন পৃথিবীর বুকে সব থেকে বেকারি এই ভারতবর্ষে। কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক এই যে শ্রম কোড, 29টা শ্রম আইন, সেটা তুলে দিয়ে 4টে শ্রম কোড তৈরি করার মধ্য দিয়ে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হয়। উন্নয়ন বলতে উনি কি বলছেন এটা আমি বলতে পারবো না। আপনারা দেখেছেন যে ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী করোনা পিরিয়ডে সারা বিশ্বকে দাঁড়িয়ে 30 কোটি ভ্যাকসিন বিনা মূল্যে তাকে দিয়েছে। আজকে G20 আমাদের ভারতবর্ষের মোদিজির নেতৃত্বে আমাদের দেশে হয়েছে। 7টি IIM হয়েছে, 15টি এইমস তৈরি হয়েছে, 95,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। চন্দ্রযান 3 সফল, দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে। আর কি উন্নয়ন ওনারা বলতে চান? অবশ্যই চন্দ্রযানের কথা বলছিলেন, কিন্তু লোকসভা নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, তো আপনার পাশে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য বলছেন, উনিও ভোটার, আপনিও ভোটার, তো কি মনে হয় সহমত পোষণ? চন্দ্রযান যেমন করেছে, আবার ঠিক ধর্মান্ধতার কারণে মানুষের রোগ হলে কি করে, মানুষ ওষুধ খেতে হয়, ডাক্তারের কাছে যায়, থালা বাজাতে তো বলে না, শাঁখ বাজাতে তো বলে না। এটা নতুন উন্নয়নের প্রতীক। আর টিকার সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে ভারতবর্ষে না সারা পৃথিবীতে। মোদি সরকার ওষুধ কোম্পানিগুলোর থেকে যে টাকা নিয়েছে, এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় বন্ডের মাধ্যমে 52 কোটি টাকা কোভিশিল্ডের যে প্রস্তুতকার সংস্থা তার থেকে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। 2014 সালে যখন মোদি এসছিল প্রধানমন্ত্রী তখন উনি কি বলেছিলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। তা আমাদের দেশে কটা বেটিকে পড়ালো? আমাদের পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, কত ছাত্রছাত্রী ড্রপ আউট করেছে, তাদেরকে রূপশ্রী দিয়ে বিয়েতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বেটি বাঁচাও কোথায়? এই যে উন্নাও
হাতরাস সব জায়গায় তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ধরুন ভোটের আগে সিএ হলো, রাম মন্দির হলো, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? এতে এফেক্টটা ভালোই হবে এবং দরকারও ছিল, এটা ভারতবর্ষের ফার্স্টেই দরকার। এগুলো হচ্ছে মানুষকে আবার নতুন করে হ্যারাস করার একটা প্রসেস। সিএ সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে এটা আছে। এবার সিএ এর ফুল ফর্মটা কি? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাহলে এটা আইন হয়ে গেছে। এটাতে কি বলা হয়েছে? এটা নাগরিকত্ব দেওয়ার, কারণ না। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন? বিদায়ী সংসদকে দেখতে পাওয়া যায় গাড়ি নিয়ে উনি বেরিয়ে যান। মানুষ রাস্তাঘাটে ওনাকে কোথাও দেখতে পেয়েছেন কিনা এ বলে আমার অন্তত সংশয় আছে। যিনি দাঁড়িয়েছে তিনি আম জনতা নয়, উনি একটা জেড ক্যাটাগরি বিলং করছে, উনি রাস্তায় ঘুরে বেড়াবেন না। বিদায়ী সাংসদকে আমরা সবসময় যেটা বলছি, যেটা আমরা রাস্তায় চলতে দেখি যে উনি গাড়ি করে হুকে বেরিয়ে যায়, কালো কাঁচ তুলে যান এবং শুধু ঘুমোতে ঘুমোতে যান। সব সময় দেখতে পান বলেই উনি যে ঘুমোনো না জেগে আছেন সেটা উনি নিশ্চয়ই দেখেছেন। তাহলে আপনি কি করে বুঝলেন যে উনি আপনাকে দেখতে পান না? আর কালো কাজে ঘুমাচ্ছে সেটাই বা উনি কি করে জানলেন? ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অর্জুন সিং এবং জোট প্রার্থী দেবদূত ঘোষ। ত্রিমুখী লড়াইতে আগামী 20 মে ব্যারাকপুর কোন দিকে রায় দেয় সেদিকে তো আমাদের লক্ষ্য থাকবেই, কিন্তু প্রায় 15 লক্ষেরও ওপর ভোটার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র একটা সময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল। এখন 2024-এর নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভার শিল্পের কি অবস্থা? ব্যারাকপুর বলতেই যেটা মনে আসে শিল্পাঞ্চল, তো সেই শিল্পাঞ্চল 30 বছর বামফ্রন্ট সরকারের আমলে শিল্পগুলো খেয়েছে, আর বাকি যেটুকু ছিল এই 10 বছরে তারা টিএমসি সরকার খেয়ে ফেলেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল যে রুগ্ন দশা, সেই ক্ষেত্রে বিগত দিনের সাংসদ বর্তমান বিধায়ক তাদের যদি ভূমিকা ধরেন তাহলে বিগ জিরো। পশ্চিমবঙ্গের জমিনীতি শিল্পনীতি সবাই জানে, কিভাবে কি হয় না হয় সবাই জানে, কিভাবে তোলাবাজি চলে, কিভাবে এ করে, এখানে শিল্প আসবে কি করে? সাংসদ 5 বছরে পার্লামেন্টে কটা প্রশ্ন তুলেছে নিজের এলাকা নিয়ে? এতগুলোই শিল্পাঞ্চল যে সব বন্ধ, উনি কটা খোলার জন্য করেছেন? বা আমার কথা নয়, আপনারা নিশ্চয়ই তথ্য দেখেছেন যে পার্লামেন্টে কে কোন সাংসদ কটা কোশ্চেন করেছেন। অর্জুন সিং কটা কোশ্চেন করেছেন? আমাদের যে সাংসদ অর্জুন সিং এত কষ্টের মধ্যেও তার মিলকে বন্ধ রাখে না কোনোদিন, তার মিল সে চালিয়ে গেছে শ্রমিকদের জন্য। ওষুধপত্রের দাম চচ্চর করে বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম চচ্চর করে বাড়ছে, তো কি অসুবিধা হয় না? কিন্তু তার জন্য তো মোদিজি করেছেন, মানে সরকারি ওষুধের দোকান করেছেন, চেষ্টা করছেন। হার্টের ওষুধ, গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, যেগুলো মানুষের প্রতিদিন লাগে, বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে প্রতিটা মানুষেরই প্রায় লাগে, একটা জিনিসে পড়েছে। মোদিজি আসার পরে স্বল্প মূল্যের ওষুধের দোকান খুলে দেওয়া হয়েছে এবং তাতে কত পার্সেন্ট দামে ওষুধ বিক্রি হয় সেটা সবাই জানে। এখন এই সব দামি দোকানে গিয়ে ওষুধ কিনবে, আর গরিবদের জন্য যে দোকান করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে ওষুধ কিনবে না, মোদিজির নামে বদনাম দেবে, এটা ঠিক হচ্ছে না। কেমন সাংসদ চান এলাকায়? দেখুন, সাংসদ হবে মানুষের পাশে যাতে সারাক্ষণ দাঁড়ায়, এবং আমাদের এই এলাকাবাসী যারা রয়েছে বিগত 2 বছর 3 বছর নয়, গোটা বিগত এক দশকে দেখেছে যে আমাদের এখানে বিগত যে সাংসদ ছিলেন উনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান, এবং আপনি যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেম ওনাকে ফোন করবেন, আপনি ওনার ওখানে গিয়ে মজদুর ভবনে গিয়েও আপনি সমস্যার সমাধান করতে পারেন, বা আপনার যদি সেরকম সমস্যা করতে, আপনি এই যে আমার সামনে জেঠিমা দাঁড়িয়ে রয়েছেন উনি সমস্যায় পড়েছিলেন, সাংসদ সারাক্ষণ 24টা ঘন্টা ওনাকে সঙ্গ দিয়েছেন। এলাকার সংসদ হবে যিনি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য লড়াই করবেন, এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেই সংসদকেই চাই যে রাইফেল মেটালকে বন্ধ করার চক্রান্ত রুখবে, যে পশ্চিমবাংলার বুকে ব্যারাকপুরের যে শিল্পাঞ্চল, যেটা একটা সময় ম্যানচেস্টার সিটির সাথে তুলনা করা হতো, সেই শিল্পাঞ্চলে হত গৌরবকে আবার ফিরিয়ে আনবে, এবং বাংলার এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে। মানুষের পাশে দাঁড়াবে এরকম সংসদ চাই আমি, যে মানুষের পাশে আমাদের অভাব অভিযোগ সুখ দুঃখ ভাগ করে নেবে। আমি এমন একটা সাংসদকে চাই যাকে আমি কাছে পাবো, তাহলে সেখানে অর্জুন সিং যিনি আছেন তিনি সবসময় আমার কাছের হয়ে যাচ্ছে, আমি খুব রিলায়েবলভাবে পেয়ে যাচ্ছি। বিগত দিন উনি এরকম সাহায্য করেছেন, আবার করবেন। আর যে দ্বিতীয় আর দুজন ত্রিমুখী লড়াই, তার একজন তার গন্তব্য কিন্তু তিয়ার জেল হচ্ছে নেক্সট, ঠিক আছে, সুতরাং তাকে তিয়ার জেল গিয়ে আমাকে নিয়ে আসতে হবে সার্টিফিকেট। আরেকজন যিনি আছেন তিনি যদি কোনোভাবে এসে যান, তাহলে উনি অভিনয় করবেন না আমার হয়ে কথা বলবেন, না ওনাকে কোথায় কলকাতায় গিয়ে আমি খুঁজবো। আমি চাইছি পশ্চিমবঙ্গের সব সাংসদ এমনভাবে জিতে আসুক যেন পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বেরোতে পারে। শান্তি ফিরিয়ে আনার জন্য যেটা দরকার সেরকম সাংসদ বেছে আনা উচিত। এমন সাংসদ চাই
যাতে পার্লামেন্টে গিয়ে বেকার যুবকদের জন্য কথা বলে, সে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলতে যেন না যায়, সেরকম সাংসদ চাই না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আগামী 20 মে এখানে লোকসভা নির্বাচন। যদি সাফল্যের হার দেখি তাহলে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় 6 বার এখান থেকে 1989 থেকে 2009 পর্যন্ত টানা 6 বার এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাম প্রার্থী তড়িৎ তোপদার। এবং সাফল্যের যদি শতকরা হার দেখি তাহলে এখানে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একটা সময় ছিল যে এখানে 56% সাফল্যের হার বামেদের। তারপরে ক্রমান্বয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং অন্য জাতীয় কংগ্রেস তারা রয়েছেন। কিন্তু এবার এখানে ত্রিমুখী লড়াইতে ব্যারাকপুর কোন দিকে রায় দেয় সে তো আমাদের নজর থাকবেই। কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন। দেখতে থাকুন নেতা নয় জনতা।